তো দেখো, আগের ক্লাসে আমরা পড়েছিলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো সম্পর্কে, যেখানে আমরা ডিসকাস করেছিলাম ভারতে এরকম 42টা হেরিটেজ সাইট রয়েছে। তো কোন জিনিসগুলোকে হেরিটেজ সাইট বলা হয় সেটা আমরা ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা ইউএন বা ইউনাইটেড নেশনের একটা অংশ, যেটা 1945 সালে গঠিত হয়েছিল। এটা আমরা ডিসকাশন করেছিলাম। তারপর ইউনেস্কো 1972-তে গঠিত হয়েছিল একটা কনভেনশনের মাধ্যমে, যার মাধ্যমে এই হেরিটেজ সাইট গুলোকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা আমরা ডিসকাস করেছিলাম। আচ্ছা, হুম। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে পরীক্ষায় যদি কোনো কোশ্চেন এসে থাকে যে পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি হেরিটেজ সাইট রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি হেরিটেজ সাইট রয়েছে, ভারত বলা আছে 6 পজিশনে। সব থেকে বেশি হেরিটেজ সাইট রয়েছে কোন দেশে? ইতালিতে। আমি সাইডে লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো। ইতালিতে সব থেকে বেশি হেরিটেজ সাইট রয়েছে, এরকম প্রায় 58 হেরিটেজ সাইট ইতালিতে রয়েছে। তারপর সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের হচ্ছে চীন, চায়না বা চীন রয়েছে সেকেন্ড হেরিটেজ সাইট পজিশনে। চীনের কাছে প্রায় 56-56টা হেরিটেজ সাইট রয়েছে। নাম্বার 3 রয়েছে আমাদের জার্মানি। ঠিক আছে, জার্মানি। তো জার্মানি তৃতীয় পজিশনে রয়েছে, যেখানে প্রায় 51টা 51 হেরিটেজ সাইট রয়েছে। আর নাম্বার 4তে রয়েছে আমাদের স্পেন। ঠিক আছে, স্পেন। স্পেন স্পেনে রয়েছে প্রায় 39-49 হেরিটেজ সাইট রয়েছে। আর ফিফথ পজিশনে রয়েছে আমাদের ফ্রান্স। ফ্রান্সে আমাদের কাছে প্রায় 48 হেরিটেজ সাইট রয়েছে। আর ইন্ডিয়াতে আমরা জানি 42টা হেরিটেজ সাইট রয়েছে। ইন্ডিয়া হচ্ছে 6 পজিশনের মধ্যে রয়েছে। ওকে, এটা একটু নোট করে নেবে, যদি আমাদের এগুলো মানে থাকে বা কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা করতে পারি। ওকে, এটা লিখেছো? আচ্ছা, এরপর আমরা আগের দিন ডিসকাস করেছি প্রায় 2023-এর ডেটা অনুযায়ী 1157 ছিল, পরে এগুলো মানে চেঞ্জ হয়েছে, আরো অ্যাড হয়েছে। ক্রিটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করেছি আগের দিন, যে এর মধ্যে যে কোনো একটা হলে তাহলে হেরিটেজ সাইট হিসেবে তাকে নমিনেটেড করা হতে পারে। তারপর আমরা বলেছিলাম যে এগুলো শুধুমাত্র যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেরকম নয়, এগুলো আমাদের রেভিনিউ হিসাবেও গুরুত্বপূর্ণ। কারণ কি, তাজমহল থেকে শুরু করে, স্ট্যাচু অফ ইউনিটি থেকে শুরু করে, স্ট্যাচু বা হচ্ছে আমাদের বিভিন্ন যে জায়গা, সেখানে কি হয়, প্রচুর মানুষ ঘুরতে যায়। তো ঘুরতে যাওয়ার জন্য সেই কারণে কি হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ বা অর্থ তারা মানে এগুলো তারা কি করে, মানে এইসব সংস্থাগুলো করে থাকে। আর এগুলোকে প্রোটেক্টেড করা হয় কেন কি, কারণ এগুলোকে বিভিন্ন পলিউশনের কারণে, বিভিন্ন যে পলিউশন হয়, পলিউশনের কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা হচ্ছে। যেমন আমরা দেখছি তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে কিসের কারণে? অ্যাসিড রেনের কারণে। তারপর বিভিন্ন জায়গায় আর্থকোয়েকের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তো এই ধরনের পলিউশন থেকে যাতে সেগুলো ক্ষতিগ্রস্ত না হয়, বা দেখবে এখন বিভিন্ন জায়গায় কি হয়, মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেয় না। তার কারণ কি, মোবাইল ফোনের মাধ্যমে আজকালকার দিনে বোম হয়ে গেছে, বোম ফাটিয়ে দিতে পারে, ফলে নষ্ট হতে পারে। তো সেই কারণে এগুলো আজকালকার দিনে এগুলোকে প্রোটেক্টেড করা হয়ে থাকে। তো যাই হোক, এগুলো ডিসকাস করেছিলাম। তারপর আমরা ভাগগুলো বলেছিলাম, কালচারাল সাইড এরকম প্রায় 900 ওয়ার্ল্ডে, আর হচ্ছে 218 ন্যাচারাল, আর মিক্স সাইট 39টা প্রায় রয়েছে। ইন্ডিয়াতে এরকম প্রায় 42টা হেরিটেজ সাইট রয়েছে। ঠিক আছে, 32, 34, 7 আর 1 আমি আগের দিন বলেছিলাম। ম্যাপ তোমাদের দেখিয়েছিলাম কোথায় কি কি রয়েছে, নন্দা দেবী থেকে শুরু করে বোধগয়া, ভীমবেটকা, খাজুরাহো, যেগুলো যেগুলো পড়িয়েছি সেগুলোর সাথে এই ম্যাপটা দেখলেই তোমরা স্ক্রিনশট করে নেবে, বা গুগল থেকেও দেখতে পারবে যে এই ম্যাপগুলো কোথায় কোন জায়গাগুলো রয়েছে। কিছু কিছু পড়ানো হয়েছে, কিছু কিছু এখনো পড়ানো হয়নি, সেগুলো আমরা ডিসকাস করব। এরকম 42টা হেরিটেজ সাইট কি কি রয়েছে। প্রথম আমরা অজন্তা গুহা সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখেছিলাম এটা একটা বৌদ্ধ গুহার মধ্যে পড়ে থাকে, যেটা জেনারেলি অশোকের সময় তৈরি হয়েছিল। তারপর পরবর্তীকালে এগুলো আমাদের যে বকাটো ডাইনেস্টির সময়ে এর বিভিন্ন মনুমেন্ট গুলো এখানে অ্যাড করা হয়েছিল, ডিসকাস করেছি আগের দিন। তারপরে ইলোরা কেভ, যেটা আমাদের মহারাষ্ট্রতে রয়েছে, যেটা আমাদের বৌদ্ধ, জৈন এবং হিন্দু 3 ধরনের গুহাই এখানে পাওয়া গেছে। প্রায় 100টা গুহা এখানে পাওয়া গেছে। তার মধ্যে বৌদ্ধ আর হচ্ছে হিন্দুগুলো রাষ্ট্রকূট রাজারা নির্মাণ করেছিল, আর জৈনটা যাদব বংশের রাজারা। আর ইলোরা গুহার গুরুত্বপূর্ণ একটা গুহা হচ্ছে কৈলাসনাথ টেম্পল,
যেটা একটি মাত্র পাথর দ্বারা তৈরি করা হয়েছে, যেটা 16 নম্বর গুহার মধ্যে অবস্থিত, যেটা আমাদের এই ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। এগুলো আমি আগের দিন ডিসকাস করেছিলাম। এটা আগ্রা ফোর্ট, যে আগ্রা শহর নির্মাণ করেছিল সিকান্দার লোদি, যিনি এখানে ক্যাপিটাল ট্রান্সফার করেছিল বা রাজধানী স্থানান্তর করেছিল। কিন্তু আগ্রা যে ফোর্ট, এটা নির্মাণ করেছিল কে? আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মুঘল বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে কনসিডার করা হয়, যেটা একটা মুঘল আর্কিটেক্টের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা যার মধ্যে আমাদের লাল কেল্লা থেকে শুরু করে ফোর্ট রাক, কিলা ই আকবরী থেকে শুরু করে, তারপর খাস মহল, দেওয়ানে আম, দেওয়ানে খাস, তারপর নাগিনা মসজিদ, যেসব ইন্দো ইসলামিক স্থাপত্য রয়েছে সেগুলো সব কিন্তু এর মধ্যে প্রেজেন্টেড আগ্রা ফোর্টে। তারপর তাজমহল, প্রত্যেকেই জানি শাহজাহান যিনি তার ফেভারিট ওয়াইফ মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল তার মৃত্যুর পরে, আর্কিটেক্ট উস্তাদ আহমেদ লাহোরি। ডিসকাস আমরা করেছি। আর তাজমহলের এই যে ছবিটা আমরা দেখি ফেমাস, এটা কিন্তু তাজমহলের ব্যাক সাইড। ফ্রন্ট সাইডটা কোনটা? যেটা যমুনা নদীর দিকে অবস্থিত, সেটা তাজমহলের ফ্রন্ট সাইড। যে তাজমহলকে আমরা সিম্বল অফ লাভ হিসেবে কনসিডার করি, যমুনা নদীর তীরে অবস্থিত। এটা একটা কি একটা মকবরা, মানে যেখানে মমতাজ এবং তারপর শাহজাহান মারা যাওয়ার পরে এখানেই তাকে মানে করা হয়েছে, তাকে হচ্ছে সমাধি দেওয়া হয়েছে। তারপর কোণারকের সূর্য মন্দির, যেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটা কোন মিস্টিরিয়াস একটা টেম্পল। তো এর যে ডিস্ট্রয় হয়েছে না, এটাকে এর ডিস্ট্রাকশন সম্পর্কে বহু রকমের মিথ রয়েছে, বহু রকমের মানে স্টোরি রয়েছে, সেগুলো সম্পর্কে আমি ডিসকাস করছি না। অনেকে বলে না এটা এমন ভাবে করা হয়েছে যেতে এখানে হচ্ছে কলিযুগের এন্ড হওয়ার জন্য এখানে কিছু জিনিস প্রোটেক্টেড করা হয়েছে, সেসব কথা আমি বলছি না। তো যাই হোক, এটা হচ্ছে নরসিংহ দেবের সময় নির্মাণ হয়েছিল, গঙ্গ ডাইনেস্টির ক্ষেত্রে ছিল। সূর্য দেবতাকে ডেডিকেট করা হয়েছে, যেটা ফেমাস কোণারকের যদি মন্দিরে কেউ গিয়ে থাকো, ওখানে একটা চাকা থাকে, একদম সাইডে দেখবে একটা এরকম চাকা থাকে, সেখানে দেখবে এরকম করে খাঁজ কাটা কাটা রয়েছে। এখানে কি হয়, এই চাকার বৈশিষ্ট্য কি, যে ওখানে সূর্যের যে তোমরা হচ্ছে একদম যদি ঘড়ি থাকে, ঘড়ি নিয়ে যাবে, দিয়ে হাতে দেখবে, ওখানে দেখবে পুরো এরকম খাঁজ কাটা কাটা, ঘন্টা মিনিট থেকে শুরু করে তুমি বছরের যে কোনো সময়েই যাও, যে কোনো সময় যে কোনো ওয়েদারে যাও, সূর্যের আলো যখন পড়বে তুমি এখানে দেখলেই দেখবে পুরো মিনিট পর্যন্ত সূর্যের ছায়াতে আইডেন্টিফাই করা যায়। এত সুন্দর ভাবে করা আছে। যদি কেউ জানো তাহলে জানবে, আর না জানলে ব্যাপারটা দেখবে এমন আর মানে সায়েন্টিফিক আর্কিটেকচারেই তৈরি ছিল যে কোণারকের সূর্য মন্দির, যেটা প্রেজেন্টলি বেসিক্যালি ডিস্ট্রয়েড হয়ে গেছে। বলা হয় হচ্ছে মানে ইসলামিক ইনভেশনের সময় এটা ডিস্ট্রয় করা হয়েছে। তো যাই হোক, এটা আমাদের সূর্য দেবতাকে ডেডিকেট, পুরী সিটির কাছাকাছি অবস্থিত। তারপর আমাদের মহাবলীপুরমের, যেটা হচ্ছে মহাবলীপুরমের হচ্ছে প্রথম নরসিংহ বর্মন, এটা আমি যে লিখেছিলাম মনে হয়, আচ্ছা এটা লিখেছিলাম, আচ্ছা মহাবলীপুরমের যে আর্কিটেকচারটা, এটা হচ্ছে আচ্ছা অ্যাড করে রাখো তো, এটা নির্মাণ করেছিল পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন। পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন, এটা অ্যাড করে রাখবে, ঠিক আছে। প্রথম নরসিংহ বর্মন এটা তৈরি করেছিল, ঠিক আছে, যে পল্লব বংশের যে শ্রেষ্ঠ রাজা বলা হয়, যিনি দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিল। হয়তো জানো, হয়তো পড়িয়েছি যারা যারা জানো, প্রথম নরসিংহ বর্মন যে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিল, কারণ তার বাবার যে দিদি মৃত্যু বলেছিলেন প্রতিশোধ পল্লব নিয়েছিল। বংশে তৈরি করেছিল, এটা রাজাটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, রাজাটা বলা হয়নি, এই জন্য এখানে লিখে দিলাম, এগুলো এখানে মনে পড়ছে। যাই হোক, তো ফাউন্ডার ছিল প্রথম নরসিংহ বর্মন। হ্যাঁ, ফাউন্ডার পল্লব রাজাদের সময়, এটা করমন্ডল কোস্টে অবস্থিত, ঠিক আছে। তো যাই হোক, এটা জাস্ট অ্যাড করে রেখে দেবে একটা। হ্যাঁ, পল্লব যারা করেছিল এটা জাস্ট অ্যাড করবে, আর কিছু লিখতে হবে না। এটা এই যে পল্লব বংশটা লিখেছিলাম, ওখানে ফাউন্ডার রাজার নামটা লেখা হয়। আচ্ছা, এটা লিখে নিয়েছো প্রথম নরসিংহ বর্মন, জাস্ট এটা অ্যাড করবে, আর কিছু হ্যাঁ অ্যাড স্যার। করতে হবে না। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, 7 নম্বর যে বলেছিলাম, যেটা আমাদের হচ্ছে আসামে, যেটা 1905-এ তৈরি হয়েছিল। 1974-এ এটা ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছিল। কার জনের সময় 1905, আমরা প্রত্যেকেই জানি তার ওয়াইফের জন্য, ওয়াইফের যে মানে আবদারে বলতে পারি, এই কারণে এটাকে ন্যাশনাল পার্ক তখন তৈরি করেছিল। যাই হোক, শিকারের ছিল, এগুলো আলাদা কথা। যে যাই হোক, তো মাথায় রাখলে ভালো। কি হয়, এখানে আমাদের বিভিন্ন জিনিস সংরক্ষণ করা হয়, এক শৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, বহু জিনিস এখানে সংরক্ষণ করা হয়ে থাকে। তো এটা আমাদের, তারপরে এটা 2000, এখানে মেনশন করা নেই যে কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট, এখানে একটা জিনিস শুধু অ্যাড করবে, এটাকে 2006, 2006, ঠিক আছে, এটাকে 2006 খ্রিস্টাব্দে এটাকে টাইগার রিজার্ভারও করা হয়েছে।
ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, টাইগার রিজার্ভ, এটা অ্যাড করে দিন। হ্যাঁ, ব্যাঘ্র সংরক্ষণ 2006-এ কাজিরাঙ্গাকে করা হয়েছে টাইগার রিজার্ভ। হেরিটেজ সাইট 1985। জাস্ট এটাই লিখে দেবে। বলো, লিখেছো? এটা অ্যাড করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমাদের তারপরে এই যে একশৃঙ্গ গন্ডার বলেছিলাম, তারপরে কেলিয়ারিও ন্যাশনাল পার্ক, যেটা 1985-এ রাজস্থানে, 1982-তে এটাকে তৈরি করা হয়েছিল ভরতপুর ডিস্ট্রিক্টে। এটা পাখি প্রজনন রক্ষণাবেক্ষণ কেন্দ্র। 1981-তে এটাকে রামসার সাইট করা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটাকে আরেকটা পরের দিন আরেকটা কি লিখেছিলাম 1976-এর কথাটা। আচ্ছা না, এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। 1976-কে এটাকে এই যে পক্ষী অভয়ারণ্য করা হয়েছিল। পক্ষী অভয়ারণ্য, পক্ষী অভয়ারণ্য 1976-এ করা হয়েছিল। ঠিক আছে, পক্ষী অভয়ারণ্য 1976, জাস্ট এইটা। ওকে, আর কিছু অ্যাড করতে হবে না, জাস্ট এইটাই দেখা হয়েছে। এগোবো তাহলে। আচ্ছা, ভরতপুর ডিস্ট্রিক্ট এটা বলেছি। আচ্ছা, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা আমাদের হচ্ছে যে আসামে অবস্থিত বক্সার ডিস্ট্রিক্টে। ঠিক আছে, যেটা আমাদের ভুটান আর হচ্ছে আসামের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এর সাল এখানে দিয়েছিলাম। আচ্ছা, না, এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এখানে কিছু লেখা নেই। আচ্ছা, এখানে তাহলে আচ্ছা 1985-তেই শুধু লেখা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখবে যে এটাকে 1928 সালে অভয়ারণ্য বানানো হয়েছে। অভয়ারণ্য, অভয়ারণ্য করা হয়েছে। ঠিক আছে, অভয়ারণ্য 1928 খ্রিস্টাব্দে এটাকে অভয়ারণ্য। বাট এখানে সংরক্ষণ আমরা জানি একশৃঙ্গ গন্ডার, এটা তো আমরা জানি ভারতীয় গন্ডার। এখানে সংরক্ষণ করা হয় ভারতীয় গন্ডার। আরো অনেক কিছু হয়, বাট এটা ফেমাস। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা ফেমাস। 1985-এ এটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট হয়েছে। আর 1928-এ এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে বন্যপ্রাণী অভয়ারণ্য হয়েছে। বল, ডান? এগোবো তাহলে। নেক্সট হচ্ছে আমাদের চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া, যেটা আমাদের গোয়াতে অবস্থিত চার্চ আর কনভেন্ট। যেটা হচ্ছে আমাদের ওল্ড গোয়া আর নিউ গোয়ার মধ্যে, এটা আমাদের ওল্ড গোয়াতে অবস্থিত, প্রত্যেকেই জানি। ঠিক আছে, যেটা আমাদের গোয়াতে অবস্থিত একমাত্র যে এ রয়েছে চার্চ আর কনভেন্ট। তো আর কনভেন্ট সম্পর্কে ডিসকাশন করবো না, বাদ দাও। আচ্ছা, নেক্সট হচ্ছে মনুমেন্টস অফ খাজুরাহো, যেটা সম্পর্কে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে চান্দেল রাজারা এটা বানিয়েছিল। এটা কি দিয়েছিল, এই যে চান্দেল রাজারা এটা বানিয়েছিল। এটার অ্যাপ্রক্সিমেটলি সালটা লিখে রাখবে 885, 885 খ্রিস্টাব্দ থেকে। এর ফাউন্ডেশন 885 থেকে 1050 এডির মধ্যে, খ্রিস্টাব্দের মধ্যে এটা নির্মাণ করেছিল চান্দেল রাজারা। ঠিক আছে, তো এটা মুসলিম ইনভেশনের সময় এগুলো ধ্বংস হয়েছিল, তো এগুলো তো কমন ব্যাপার। তো এখানে হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 20টা মন্দির রয়েছে। এখানে একটু লিখে রাখবো, এখানে অ্যাপ্রক্সিমেটলি যে আমাদের 20টা মন্দির এখানে অবস্থিত। 20টি মন্দির, তার অনেক, এখানে অনেকগুলো মন্দিরই ছিল, প্রায় 42 থেকে ছিল, যার মধ্যে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। তার মধ্যে প্রেজেন্টলি 20টা মন্দির মোটামুটি রয়েছে। এটা আমাদের এই যে ঝাঁসি ডিস্ট্রিক্টের কাছে অবস্থিত। ঝাঁসি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসি ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা লিখেছে, এখানে বেশি কিছু অ্যাড করার নেই, জাস্ট এই জিনিসটাই। স্যার কি ছত্তারপুর জেলা লিখি? ঠিক আছে, এই তো ছত্তারপুর ডিস্ট্রিক্ট, ঝাঁসি শহর। ঝাঁসি কি একটা টাউন? হ্যাঁ, ঝাঁসি তো জেলা না, ঝাঁসি টাউন। ওকে, ঝাঁসি টাউন। হ্যাঁ, ঝাঁসি শহরের থেকে 150, জানে কোন একটা জায়গার হচ্ছে শহর যদি বলে দেওয়া হয় তাহলে সেটা বুঝতে সুবিধা যে এই শহর থেকে এত কিমি দূরে। ডিস্ট্রিক্টটা হচ্ছে ছত্তারপুর ডিস্ট্রিক্ট, এই যে লেখা আছে ছত্তারপুর জেলা। হুম, ঝাঁসি শহর। ডান হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হাম্পি 1986-এ, যেটা আমরা দেখেছি বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর তীরে। তো এটা কৃষ্ণদেব রাওয়ের সময় বেসিক্যালি ফাউন্ডেশন হয়েছিল।
আর যেটা ডিস্ট্রয় হয়েছিল তালিকোটের যুদ্ধের সময়। এটা আমরা জানি যে বিজয়নগর সাম্রাজ্যের ডিস্ট্রাকশন হয়েছিল কিসের সময়, কিসের মাধ্যমে? ব্যাটেল অফ তালিকোটার যুদ্ধ। বিজয়নগর যদি পড়িয়েছি যারা পড়েছো, তালিকোটার যুদ্ধে এটা ধ্বংস হয়েছে। জাস্ট এইটুকু লিখলেই হবে। ডান হয়েছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রির মধ্যে আমরা দেখেছি এটা হচ্ছে আমাদের আকবর ফাউন্ডেশন করেছিল ফতেপুর সিক্রি। তো ফতেপুর সিক্রি গুজরাট জয়ের পরে আমরা দেখেছি ফতেপুর সিক্রি হচ্ছে ক্যাপিটাল ফরমেশন ছিল, যার মধ্যে দেওয়ানে আম, দেওয়ানে খাস, বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, সেলিম চিস্তির দরগা, এরকম প্রত্যেকটা জিনিস ফতেপুর সিক্রি গুজরাট জয়ের পরে বানিয়েছিল। এটা আমি বলেও ছিলাম, এটা জানো তো না? লিখে দেবো আরেকবার। আচ্ছা, লিখে দিচ্ছি। ফতেপুর সিক্রি ফাউন্ডেশন করেছিল আকবর গুজরাট জয়ের স্মৃতি উদ্দেশ্যে। গুজরাট জয়ের স্মৃতি ফতেপুর সিক্রি নির্মাণ করেছে। আচ্ছা, ডান। জাস্ট এইটুকু। এগোচ্ছি তাহলে পরেরটা। তারপরে হচ্ছে এলিফ্যান্টা কেভ, যেটা আমরা বলেছিলাম এটা একটা দ্বীপ, আইল্যান্ড, তাই তো? আইল্যান্ড আরব সাগরের কাছে। তো ওখানে আমি দেখিয়েছিলাম যে মহারাষ্ট্র যা মুম্বাই, যেটা বেসিক্যালি 7টা আইল্যান্ড ছিল, ডিসকাস আমরা করেছি। 7টা আইল্যান্ড ছিল, এর মধ্যে পাথর কেটে কেটে এগুলোকে তৈরি করা হয়েছে। এই যে পুরোটা একটা পাথর কেটে তার মধ্যে কিন্তু মন্দির বানানো হয়েছে, ভীষণই ফেমাস। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে বৌদ্ধ আর হিন্দু কেভের মধ্যে পড়ে। এখানে বিভিন্ন ত্রিমুখ বিশিষ্ট শিবের মূর্তি রয়েছে। তো বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, এখানে কিছু অ্যাড করার মতো কিছু নেই। তো তারপরে আমাদের ছিল গ্রেট লিভিং অফ চোলা টেম্পলস, চোলদের যে সাম্রাজ্য, যেটা আমাদের তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ুতে যে তঞ্জোর তখন ক্যাপিটাল ছিল। এখানে চোলা আর্কিটেকচারের মধ্যে এই যে টেম্পলটা দেখতে পাচ্ছ, এই টেম্পলটা কিসে, কি টেম্পল বলো তো, বলতে পারবে? এই টেম্পলটার নাম কি? এই যে টেম্পলটার নাম কি? কি মন্দির? বৃহদেশ্বর টেম্পল। এই টেম্পলের কি বৈশিষ্ট্য আছে বলো তো? এটা কি ওই একটা পাথরের ওপর নির্মিত, মানে পুরোটা একটা দাঁড়িয়ে রয়েছে? পাথরের উপর নির্মিত নয় বাবা। মাথায় না, একটা পাথর বসানো আছে ভারী। হ্যাঁ, এর আর দুটো কোনো বৈশিষ্ট্য। ভিত নেই। নাম্বার ওয়ান, হ্যাঁ একদম ভেরি গুড। এর প্রথম বৈশিষ্ট্য এটাই যে এর মাথায় যে পাথরটা আছে তার ওজন অনেক বেশি। এই পাথরটা এর উপরে উঠলো কি করে, এবং এটা সিঙ্গেল সিঙ্গেল একটা স্টোন, সিঙ্গেল স্টোন, যেটা এত উপরে উঠলো কি? নাম্বার টু, এই যে পাথরগুলো আছে এর নিচে কোনো ভিত নেই। এর যে নিচে ভিত নেই, ভিত ছাড়া মূর্তি। প্লাস বড় কথা, এখানে কোন রকমের কোনো মশলা টসলা কিছু ব্যবহার করা হয়নি। তাহলে পাথরগুলো একটা পাথরের উপর একটা কিভাবে আছে? পাথরগুলো একে অপরের সাথে ইন্টারলক করা আছে, মানে একটা পাথরের ভেতরে আরেকটা পাথরকে এমন ভাবে অ্যাড করা হয়েছে, পুরো মন্দির যদি ভূমিকম্প হয় পুরো মন্দির এরকম দুলবে আবার দাঁড়িয়ে যাবে, মানে এমন ভাবে তৈরি করা আছে, টোটালি ইন্টারলক হয়ে আছে। ঠিক আছে, এই জন্য বৃহদেশ্বর টেম্পল ভীষণ ফেমাস। তো যাই হোক, এটা আমাদের জাস্ট এখানে লেখার কিছু নেই, জাস্ট এটা বললাম বোঝানোর জন্য, যা ছিল অতটাই। আচ্ছা, নেক্সট আমাদের পাট্টাকাড্ডাল। পাট্টিকাড্ডাল যে রয়েছে, এটা মানপ্রভা নদীর তীরে অবস্থিত, চালুক্য বংশের রাজারা এটা বানিয়েছিল। ঠিক আছে, এটা আমাদের বিজাপুর ডিস্ট্রিক্ট মেনশন করা আছে। সিটি অফ রক্তপুরা বলা হতো, সিটি অফ রেড, ডিসকাস করে দিয়েছি। হ্যাঁ, আর কিছু লেখার নেই, এটা আগের দিন বলা হয়েছে। আচ্ছা, তারপর সুন্দরবন, আমি এখানে সবগুলোই লিখিয়ে দিয়েছিলাম। 1973-এ টাইগার রিজার্ভার, 1984-তে ন্যাশনাল পার্ক, তারপর 1977-এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 1987-তে হেরিটেজ সাইট রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, যার বেশিরভাগ পোর্শনটা আমাদের বাংলাদেশে অবস্থিত, আগের দিন পুরো লিখিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে অবস্থিত, এটা হচ্ছে ভীষণ ফেমাস ছিল। আচ্ছা, তো হুম, ঠিক আছে এখানে, হ্যাঁ। আচ্ছা, ফেমাস এগুলোর জন্য রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কালচার, এর মধ্যে মনুমেন্টস অফ গৌতম বুদ্ধা, পুষ্যামিত্র শুঙ্গের সময় ডেস্ট্রয়, অগ্নিমিত্র শুঙ্গ রিবিল্ড করেছিল, অশোকের সময় এটা তৈরি করা হয়েছিল। ব্যাস, এটা কমপ্লিট। তারপরে হুমায়ুন টম্ব, যেটা বেগা বেগম বা হাজি বেগম তৈরি করেছিল, যে হুমায়ুনের ওয়াইফ।
ঠিক আছে। তারপরে স্থপতি মির্জা ঘিয়াস 1556 থেকে 1565 তৈরি, এটা আমরা ডিসকাস করেছি। তারপর কুতুব মিনার মেহরৌলি ডিস্ট্রিক্টে অবস্থিত। কুতুবুদ্দিন ऐबक স্টার্ট করেছিল, এন্ড করেছিল ইলতুৎমিশ। কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে ডেডিকেট করা হয়েছিল। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফিরোজ শাহ তুগলক আবার তৈরি করেছিল। কুতুব মিনারের এন্ট্রান্স আলাই দরওয়াজা, এটা আলাউদ্দিন খিলজি নির্মাণ করেছিল। অ্যাপ্রক্স 1199 থেকে 1200-র মধ্যে এটা হয়েছে, এটা আমরা ডিসকাস করেছি। আচ্ছা, কত নম্বর? 21 নম্বর পর্যন্ত রয়েছে। আজকে হেডিং করো 22 নম্বর, আজকে হেডিং করো 22 থেকে 22। মনুমেন্টস, মাউন্টেন্স, রেলওয়েজ, দার্জিলিং, কালকা, সিমলা, নীলগিরি, পুরো সুন্দর করে ছবি দেওয়া আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ যে আমাদের যে দার্জিলিং, কালকা, সিমলা, নীলগিরির যে রেলওয়েজ, এটা রয়েছে। তো আচ্ছা, এখানে এই যে এই সালগুলো লিখে রাখবে যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তৈরি হয়েছিল 1999-তে, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। নীলগিরি তৈরি হয়েছিল 2005-এ, যেটা আমাদের তামিলনাড়ুতে উটিতে অবস্থিত। প্রত্যেকে দেখবে হাওয়া বদল করতে উটি যায়। আর কালকা সিমলা রেলওয়ে 2008-এ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। এই 3টে সাল লেখো। আরো কিছু যেগুলো আমি একটু অ্যাড করে দিচ্ছি, আমি এটা লেখো বলছি। চলো, হয়েছে? এগুলো লেখো, জলদি লেখো, তাড়াতাড়ি লিখবে, আজকে এন্ড করতে হবে। আচ্ছা, এখানে দু একটা জিনিস লিখে রাখবে যে এখানে এই যে তোমার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এর মধ্যে অবস্থিত রয়েছে আমাদের পৃথিবীর উচ্চতম স্টেশন। কি স্টেশন? ঘুম। ঘুম, তাই তো? তাহলে ঘুম স্টেশন এখানে রয়েছে। ঠিক আছে, হাইট কত বলতে পারবে? কত উচ্চতায় রয়েছে ঘুম স্টেশন? 2288 মিটার। ঠিক আছে, উচ্চতায় রয়েছে ঘুম স্টেশন। পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন ঘুম স্টেশন কিন্তু এখানে অবস্থিত। আর এখানে আমাদের এই যে টয় ট্রেন চলে, ঠিক আছে, এটাও পড়ে যে টয় ট্রেন। এর মধ্যে এগুলো প্রত্যেকে জানো, জাস্ট বলে দিলাম একবার। তার মানে প্রথম যদি নির্মাণ যদি বলা হয় যে মাউন্টেন রেলওয়ে, প্রথম প্রথম মাউন্টেন রেলওয়ে কোথায় তৈরি হয়েছিল? দার্জিলিং, নীলগিরি, না কালকা, সিমলা? তাহলে অবশ্যই প্রথম কিন্তু দার্জিলিং। ঠিক আছে, এটা মাথায় রাখবে, প্রথম কিন্তু দার্জিলিং, তারপর আমাদের নীলগিরি। ঠিক আছে, যেটা নীলগিরি, যেটা আমাদের তারপরে আমাদের কালকা সিমলা 2008, 2008। মানে এগুলো কিন্তু তৈরির সাল নয়, কিন্তু এগুলো হেরিটেজ সাইট। ওকে, তৈরি কিন্তু ব্রিটিশ আমলে হয়েছিল। এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যদি বলি, এর ফাউন্ডেশন ছিল 1879। ঠিক আছে, অবশ্যই এগুলো ব্রিটিশ টাইমে তৈরি হয়েছিল, এগুলো এই সময় কিন্তু হয়নি। হুম, আর যদি কালকা সিমলা, এটা বেসিক্যালি তৈরি হয়েছিল 1903-তে। আর হচ্ছে আমার যে নীলগিরি, এটা হচ্ছে 1908, 1908-এ। এগুলো সব ব্রিটিশদের সময় কিন্তু হয়েছিল, এগুলো হেরিটেজ সাইট আমাদের পরে হয়েছে। বলো, হয়েছে? এগোবো তাহলে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের কততম হলো এটা? কততম হয়েছে এটা? 22 তো। 22। 22। 22 কোনটা? আগেরটা 21? 22টাই, মানে হেডিংটা কি লিখেছেন? আচ্ছা, 22টা হচ্ছে মাউন্টেন রেলওয়েজ অফ দার্জিলিং, কালকা, সিমলা, নীলগিরি। ঠিক আছে। বেশ সুন্দর। কেউ গিয়েছো এর মধ্যে কোনো জায়গায়, দার্জিলিং বা নীলগিরি বা কালকা সিমলা? হ্যাঁ স্যার। কোনটা, কোথায় গিয়েছো? তিনটায় না একটায়? কোনটায় গিয়েছো? স্যার দুটোয়, দার্জিলিং কোনটায়? ভালো আর কালকা শিমলা। নীলগিরিটা হয়নি। কালকা সিমলা, নীলগিরিটা হয়নি এখন।
আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মহাবোধি টেম্পল, তাহলে এটা হচ্ছে 23 নম্বর, তাই তো? এটা আমাদের 23 নাম্বার মহাবোধি টেম্পল, বুদ্ধ গয়া বা বোধ গয়াতে, বিহার, 2002-তে। এটা আমাদের কালচারাল সাইটের মধ্যে অন্যতম, ঠিক আছে? 2002-তে হয়। এটা হেডিং করবে, যেটা আমাদের অবশ্যই কোথায়? বিহার, বিহারের গয়া ডিস্ট্রিক্ট, গয়া জেলা। এর গোয়া করে দেবে না, ঠিক আছে? দেখো, ওকার করে দিলে একদম পুণ্য থেকে পাপে পৌঁছে যাবে, তাই তো? লোক গয়াতে যায় পুণ্য করতে আর গোয়াতে যায় পাপ করতে, তাই তো? গয়া আর গোয়া যেন পাল্টে না যায়। যাই হোক, তো এখানে আমাদের বুদ্ধ গয়া বা বোধ গয়া রয়েছে। বুদ্ধ গয়াতে কি হয়েছিল? গৌতম বুদ্ধ কি করেছিল? বোধি লাভ করেছে। বোধি লাভ কি লাভ করেছে, করে? তাই তো? বোধি লাভ করেছিল। এই জন্য এটা আমাদের হচ্ছে ফেমাস হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম। বলো, লিখেছো? মানে অ্যাড করার কিছু নয়। এই যেখানে কথা লেখা আছে, যেখানে গৌতম বুদ্ধ এই যে বোধি লাভ করেছিল, অ্যাটেন্ড এনলাইটমেন্ট, কথাটাই বলা আছে। এটা হচ্ছে হোলিয়েস্ট, সবচেয়ে পবিত্র বলা হয় বৌদ্ধদের জন্য, ব্যাস, বাকি কিছু নয়। এটা আমাদের 23তম সাইট হলো। নেক্সট আমাদের 24তম সাইট, এটা হচ্ছে ভীমবেটকা, ভীষণ ফেমাস। ভীমবেটকা রক শেল্টার, 2003, মধ্যপ্রদেশ, যেটা আমাদের 24তম হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। যেটা আমাদের ফেমাস কেন? যেটা আমাদের অবস্থিত মধ্যপ্রদেশে, আমাদের যে বিন্ধ্য পর্বত, ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি বিন্ধ্য পর্বত রয়েছে। সেই বিন্ধ্য পর্বতের মধ্যে, বিন্ধ্য পর্বতের যে পাদদেশে অবস্থিত মধ্যপ্রদেশ, এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, তার নাম হচ্ছে রাইসেন ডিস্ট্রিক্ট, রাইসেন জেলা। রাইসেন ডিস্ট্রিক্ট বা রাইসেন জেলাতে ভীমবেটকা গুহা অবস্থিত। এবার এর নাম ভীমবেটকা বলা হয় এই কারণে, যে বলা হয় যখন অজ্ঞাতবাস হয়েছিল তখন ভীম এখানে হচ্ছে সমাধি করেছিল। ভীম এখানে তোমার হচ্ছে হনুমানের যে করেছিল, তপ করেছিল, যেখানে হনুমান তাকে বিভিন্ন ট্রেনিং দিয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধে লড়াইয়ের জন্য। তো সেই থেকে একটা কিংবদন্তি অনুসারে বলা হয় যে এটার নাম হয়ে গেছে ভীমবেটকা। এটা ফেমাস কি কারণে মনে আছে? পড়ানোর সময় বলেছিলাম ভীমবেটকা কিসের জন্য ফেমাস, মনে আছে? এখানে যে গুহা চিত্রগুলো, এগুলো কি সময়ের? প্রাচীন প্রস্তর যুগ আর মধ্য প্রস্তর যুগের নিদর্শন, মনে পড়ছে? হ্যাঁ, ভুলে গেছো? হ্যাঁ তাহলে স্যার। প্রাচীন প্রস্তর এবং মধ্য প্রস্তর যুগের সবচেয়ে প্রমিনেন্ট নিদর্শন এটা হচ্ছে ভীমবেটকা গুহা। এই জন্য ভীমবেটকা গুহা এতটা ফেমাস, এটাও আমাদের হেরিটেজ সাইটও করা হয়েছে। আর এর আবিষ্কার কে করেছিল মনে নেই? যাকে আমাদের ভারতের আর্কিটেকচারের এই যে এর জনক বলা হয়, বিষ্ণু ওয়াঙ্কার, মনে পড়ছে নামটা? মনে পড়ছে বিষ্ণু ওয়াঙ্কার আমাদের আবিষ্কার করেছিল। এই জন্য একে ফাদার অফ ইন্ডিয়ান হচ্ছে বলা হয়, তোমার ওই এর জনক বলা হয়, তোমার হচ্ছে এই যে খনন কার্যবাহের জন্য বলা হয়, তাই না? ভুলে কাঁচকলা হয়ে গেছে। ভালো, লিখে রাখো, বিষ্ণু ওয়াঙ্কার এটা আবিষ্কার করেছিল 1957, 1957 সালে। হুম, বলো বলো, হয়েছে? এগোবো তাহলে। হয়েছে স্যার। যে বিন্ধ্য পর্বত বলেছে, এই এখানে স্টোন এজ ইনস্ক্রিপশন, এই কথাটাই বলা হচ্ছে, স্টোন এজ ইনস্ক্রিপশন, সিটিং প্লেস অফ ভীমা, এই কথাটাই বলা আছে মহাভারতে ভীমের। যাই হোক, এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট শোনার জন্য। আচ্ছা, ছত্রপতি শিবাজি টার্মিনাস কততম বললাম? 25তম। 25। এগুলো ঠিকঠাক বলবে, নাহলে এবার গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? নাহলে শেষে গিয়ে গন্ডগোল হয়ে যাবে।
আবার ধরে ধরে বি করতে হবে, ঠিকঠাক করে বলবে। ছত্রপতি শিবাজি টার্মিনাস 2004 মহারাষ্ট্র। কারণ আমি এগুলো কিন্তু নাম্বারিং করে কোথাও লেখা নেই আমার, ওই জন্য আমি বলতে পারবো না। এগুলো পরপর আমি সাল ওয়াইজ করেছি, তো এগুলো নাম্বারিং যখন করছি সেটা একটু দেখে শোনা বলি। ছত্রপতি শিবাজি টার্মিনাস 2004-এ করা হয়েছে। ফেমাস মহারাজ ছত্রপতি শিবাজি মহারাজের নাম অনুসারে ছত্রপতি শিবাজি টার্মিনাস রয়েছে, ঠিক আছে। যেটা আমাদের হচ্ছে কি নামে পরিচিত ছিল আগে? ভিক্টোরিয়া টার্মিনাস, তাই তো? ব্রিটিশরা বানিয়েছিল, এই জন্য তার নাম লিখেছিল ভিক্টোরিয়া টার্মিনাস। পরে এটার নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজি টার্মিনাস করা হয়েছে, তাই তো। আগে এটা ভিক্টোরিয়াস। এবার কোশ্চেন আসতে পারে কত সালে এটার নাম পরিবর্তন হয়েছিল? নাম পরিবর্তন হয়েছিল কবে? 2000, পারবে? করেই হবে তাহলে। সরি সরি 1996, 1996। এটা 1996 সালে এর নাম পরিবর্তন করা হয়েছে, ভিক্টোরিয়া টার্মিনাস থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস 1996-এ করা হয়েছে। আচ্ছা, এটার নাম পরিবর্তন করে 1996-তে করা হয়েছিল কি? মহারাজা ছত্রপতি মহারাজা শিবাজি, ঠিক আছে। এর নাম 1996-তে হয়েছিল ছত্রপতি মহারাজ, মানে এখানে মহারাজ ছিল, ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাল, ঠিক আছে। এই নাম পরিবর্তন করা হয়েছিল। তারপর 2017-তে এর নাম আবার পরিবর্তন করা হয় ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস। আগে হচ্ছে তোমার ছিল, আগে হচ্ছে নাম পরিবর্তন করে আহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আগে হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস করা হয়েছিল, সিএসটি ছিল, ঠিক আছে। 1996 চেঞ্জ করে এটার নাম ছত্রপতি শিবাজি টার্মিনাস হয়েছিল। 2017-তে ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস এটা করা হচ্ছে, ঠিক আছে। মানে এখন নাম হচ্ছে ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস। দুবার, 1996-তে ছত্রপতি শিবাজি টার্মিনাস, 2017-তে ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস। মহারাষ্ট্রের মুম্বাই। বলো, ডান। হ্যাঁ আর ফাউন্ডেশন যদি বলো কবে বানিয়েছিল? 1878, 1878, 88 থেকে 88-র মধ্যে এটা এই সময়ে বানানো হয়েছে। ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স, লেখার দরকার নেই, আর্কিটেকচার। আচ্ছা, চেঞ্জ করছি তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে কয়েকটা জিনিস বলা আছে। 2008-এ যখন এখানে মুম্বাই অ্যাটাক হয়েছিল, টেরর অ্যাটাক হয়েছিল, এখানে এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা আগের নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস, এই যে কথাটা বল। হ্যাঁ বাবা, খুব ইম্পর্টেন্ট কথা। এটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার, তাই তো। আমাদের যে বিভিন্ন রেলওয়ে হেডকোয়ার্টার রয়েছে, আমাদের হচ্ছে কলকাতা, তারপর হচ্ছে কলকাতা কি ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় রয়েছে? কলকাতা। কলকাতা, ইস্টার্নের কলকাতা। কলকাতা। কলকাতা, তাহলে এগুলো আমাদের সাউথ ইস্টার্ন রয়েছে, তারপর হচ্ছে সেন্ট্রাল রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, কোস্টাল অনেক ভাগ গোলা রয়েছে, তাই তো। এগুলো আমাদের জানতে হয়। সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার রয়েছে আমাদের এখানে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ চম্পানির, বলো বলো। স্যার, ওই যে গথিক আর্কিটেকচার মানে কি স্যার? কোনটা? স্যার আগের স্লাইডটায় ওই যে স্যার লেখা আছে না ও গথিক স্টাইল আর্কিটেকচার। গথিক স্টাইল বলতে কি, মানে এগুলো হচ্ছে বিভিন্ন যখন আর্কিটেকচার হয় এগুলোর নাম হয়, যেমন হয় নাগাড়া স্টাইল আর্কিটেকচার, সেরকম এটা হচ্ছে গথিক স্টাইল আর্কিটেকচার, বুঝতে পারছো? এগুলো বিভিন্ন যে আর্কিটেকচারের নাম, স্টাইলের নাম, এগুলো বুঝতে পারলে? যেমন নাগাড়া স্টাইল এরকম হয়ে থাকে। তাহলে এরকম বিভিন্নটা স্টাইল, যেমন হচ্ছে এগুলো হচ্ছে স্টাইলের নাম, মানে এগুলো কোনো নাম নয়, বুঝতে পারছো? মানে বিভিন্ন, আমরা যদি আর্ট অ্যান্ড কালচার যদি পড়ো, হ্যাঁ, তখন দেখবে এরকম বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। এটাকে এই স্টাইল বলা হয়, এটাকে এই স্টাইল বলা হয়, তো আর্টের স্টাইল আর। আচ্ছা, এটা হচ্ছে 26 নম্বর, 26। এটা কি?
চম্পানির চম্পানির পাভগ্রাত আচ্ছা আর্কিওলজিক্যাল পার্ক। এটা কি? চম্পানের পাভাগড় স্থাপত্য আর্কিটেকচারাল পার্ক, 2004, গুজরাটে অবস্থিত। চম্পানের পাভাগড় স্থাপত্য উদ্যান। এবার এটা ফেমাস কেন? কারণ এখানে যে আর্কিটেকচার গুলো রয়েছে, শুধু নামটা লেখো আগে, বাংলায় যদি লেখো তাহলে হচ্ছে চম্পানের পাভাগড়। চম্পানের পাভাগড় আর্কিওলজিক্যাল পার্ক। আমি বলছি এটা ফেমাস কিসের জন্য আমি বলছি, শুধু এটা বাংলাটা আগে লেখো, তারপরে আমি বলছি। 2004-এ হয়েছে। এর পেছনে এর পেছনে বহু গল্প আছে, এর পেছনে হিস্ট্রি রয়েছে। এই যে দুর্গটা, এর পেছনে প্রচুর গল্প রয়েছে। সব গল্প বলা তো সম্ভব নয়, তো কিছু কয়েকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি। যে এটা হচ্ছে মুঘলদের সঙ্গে রাজপুতদের যে মানে গন্ডগোলের একটা বিশাল জায়গা ছিল। এর স্টোরি তোমরা যদি কখনো খুলে দেখো ইউটিউবে, তাহলে এর প্রচুর গল্প পাবে। কিভাবে এখানে জিনিসপত্র লুকিয়ে রেখেছিল, কিভাবে এর একটা সাইড রাজপুতরা ব্যবহার করতো, একটা সাইড মোগলরা ব্যবহার করতো দীর্ঘদিন। তো এরকম বহু জিনিস আছে। মোহাম্মদ বেগের উপর বেসিক্যালি ব্যাপারটা ছিল। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস এখানে দেখো। প্লেস কমপ্লিট অ্যান্ড আনচেঞ্জড ইসলামিক প্রি মুঘল হিস্ট্রি। ঠিক আছে, এটা বেসিক্যালি স্টোন এজের সময় থেকে এটা তৈরি হয়েছিল। এখানে যে মোহাম্মদ বেগ ছিল, সে সময় সুলতানের নাম ছিল মোহাম্মদ বেগ। শুধু লিখে রাখো এই কথাটা, যে মোহাম্মদ বেগ এই যে ইসলামিক যে মানে ফাউন্ডেশন এখানে এটা তৈরি করেছিল মোহাম্মদ বেগ। এরপরে এই জায়গাতে বিভিন্ন ধরনের রাজপুত ফাউন্ডেশন এখানে রয়েছে। অর্থাৎ এমন একটা জায়গা যেখানে দেখবো যে মুঘল আর্কিটেকচার প্লাস রাজপুত আর্কিটেকচার একসাথে বসবাস করছে, ইসলামিক আর্কিটেকচার আর হিন্দু আর্কিটেকচার একসাথে এই জায়গায় বসবাস করছে। এই জন্য এই জায়গাটা ভীষণ ফেমাস। মানে এর মধ্যে মন্দিরও রয়েছে, মসজিদও রয়েছে। ঠিক আছে, এই জন্য বিশাল ফেমাস ব্যাপার এখানে, বুঝতে পারছো? এই জন্য এটা খুব ফেমাস একটা জায়গা। আচ্ছা, এটা লিখেছো? শুধু মোহাম্মদ বেগ লিখে রাখো তাহলেই হবে ফাউন্ডেশনের মধ্যে। ডান, এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তো আমাদের সকলের ফেমাস রেড ফোর্ট। রেড ফোর্ট লাল কেল্লা দিল্লি 2007-এ হেরিটেজ সাইট হয়েছে। তাহলে এটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট 27তম হেরিটেজ সাইট বলবো। লাল কেল্লা, রেড ফোর্ট কমপ্লেক্স, যেটাকে বলা হয়েছে লাল কেল্লা চত্বর, হেরিটেজ সাইট হয়েছে। আচ্ছা, এবার এখানে আমি একটা প্রশ্ন করব, ঠিক আছে? আমাকে বলতে হবে, দেখি রেড ফোর্টের আসল নাম কি, অরিজিনাল নাম কি বলো? এর অরিজিনাল নাম কি? এতদিন তো দেখেছো রেড ফোর্ট, এর অরিজিনাল নাম কি? আমরা তো বলে এসেছি রেড ফোর্ট, এদের নাম কি, অ্যাকচুয়াল এর নাম কি? পারবে? নাম হচ্ছে কিলা ই মুবারক। এর নাম হচ্ছে কিলা ই মুবারক। এর হচ্ছে নাম হচ্ছে কিলা ই মুবারক, লাল কেল্লার আসল নাম। হুম। আর এই একটা বৈশিষ্ট্য কি, এই যে লাল কেল্লা কমপ্লিটলি বেলে পাথর দ্বারা নির্মিত। ঠিক আছে, টোটালি এর মধ্যে বেলে পাথর রয়েছে, বেলে পাথর যেমন তাজমহল অনেকগুলো স্টোনে, এটা কমপ্লিটলি বেলে পাথর দ্বারা নির্মিত। হুম। আর এর ফাউন্ডার অবশ্যই কে, জানি তো না জানি না? শাহজাহান, তাই তো? না অন্য কেউ ছিল? এই রে, শাহজাহান 1638। হুম। আর যদি আর্কিটেকচার বলে, সেটা হচ্ছে উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি আর কে বানিয়েছিল, আর কি বানিয়েছিল? তাজমহল। তাজমহল। ঠিক আছে, তাহলে তাজমহলের আর্কিটেকচার আর লাল কেল্লা রেড ফোর্টের আর্কিটেকচার সেম, কমন। 1638-এ তৈরি হয়েছিল, শুরু হয়েছিল কমপ্লিটলি 1648-এ, 1638 থেকে 1648 এই টাইমে বলা হয়। আচ্ছা, এবার
আমাদের একটা পরীক্ষা কোশ্চেন আছে যে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন 1947 সালের 15 আগস্ট, 15th অগস্ট জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। কে করেছিল? জওহরলাল নেহেরু, জানি তো, প্রথম প্রাইম মিনিস্টার। যাই হোক, বলে লাভ নেই। তো তিনি 1947 সালের 15 আগস্ট প্রথম জাতীয় পতাকা উত্তোলন জওহরলাল নেহেরু কোথায় করেছিল? কোথায় করেছিল? স্যার লালকেল্লাতে করেছিল। তো এখানেই করে, কারণ এখানে লেখাচ্ছি মানে এখানেই করেছিল। জাতীয় পতাকার উত্তোলন এখানে করে। এটা জানতে না জানতে না? স্যার জানতাম এটা। তাহলে এবার প্রশ্ন করি, তাহলে কেন লালকেল্লাতেই করলো, অন্য কেন জায়গায় করলো না কেন? আরো তো অনেক জায়গা ছিল, হঠাৎ রেড ফোর্টেই কেন করলো? বিকজ রেড ফোর্টকে কনসিডার করা হয় সিম্বল অফ পাওয়ার হিসেবে। মানে বিভিন্ন যে জায়গা থাকে, এই জায়গায় কোনো কিছু করা মানে, তার মানে সেই জায়গায় আমি কিছু করছি। তাহলে রেড ফোর্টকে সবসময় সিম্বল অফ পাওয়ার হিসেবে বলা হয়। মানে যে লালকেল্লা দখল করবে বা যে লালকেল্লাতেই থাকবে সে হবে রাজা, ব্যাপারটা এরকম। সেই জন্য ইন্ডিয়ান হিস্ট্রিতে রেড ফোর্টের একটা সবসময়ই বড় দরজা রয়েছে। মাথায় থাকবে কথাটা? সবকিছু সিম্বলাইজ করা হয়, সিম্বলাইজ না করলে লোকের মনে থাকবে না। আচ্ছা বলো, এগোচ্ছি তাহলে। স্যার 26 নাম্বারটা একটু দেখবো। 26 নাম্বার এই যে চম্পানের পাভাগড়, চম্পানের পাভাগড়, ঠিক আছে এর স্যার। হচ্ছে মোহাম্মদ বেগ ফাউন্ডার। 27 এখানে বলা আছে কে বানিয়েছিল? শাহজাহানাবাদ। শাহজাহানাবাদ বলতে বেসিক্যালি দিল্লিকে বলা হয়, দিল্লি। হ্যাঁ, দিল্লি হচ্ছে শাহজাহানাবাদ, কারণ দিল্লিতে যে ক্যাপিটাল ফরমেশন, যে আগ্রা থেকে আবার দিল্লিতে সেকেন্ড টাইম ক্যাপিটাল ট্রান্সফার শাহজাহান করেছিল এবং নাম হয়েছিল শাহজাহানাবাদ। এর মধ্যে মতি মসজিদ রয়েছে, যেটা হচ্ছে পাল মস্কো, অরঙ্গজেব বানিয়েছিল, এটা শাহজাহান, যমুনা নদীর তীরে অবস্থিত, সেম ব্যাপার। ওরা তাজমহলের মতোই ব্যাপার স্যার, লেখা দরকার নেই। চলো, এটা হচ্ছে 27-28। যন্তর মন্তর, দিল্লিতে অবস্থিত যন্তর মন্তর। এবার বলবে না স্যার দিল্লিতে নয়, এটা হচ্ছে আমাদের হচ্ছে জয়পুরে অবস্থিত, নাকি? না দিল্লিতে অবস্থিত, না জয়পুরে অবস্থিত, কোনটা ঠিক? দিল্লি। তাই তো? দিল্লিতে আছে না জয়পুরে আছে? স্যার যন্তর মন্তর তো জয়পুরে। একদম, আমি এই জন্যই তো তোমাদের জানতে চাইছি, যে আমি উত্তরটা চাইছি তো, এটা দিল্লি না জয়পুর। যন্তর মন্তর এতদিন জানতাম যে জয়পুরে। তাই তো? দেখো, যন্তর মন্তর, ঠিক আছে, যন্তর মন্তর, লোকেশন জয়পুর, রাজস্থান। ওকে, তাহলে এখানে কেন দিল্লি লেখা আছে? আবার দেখো যন্তর মন্তর নিউ দিল্লি। ও বাবা, কি গন্ডগোল তো নাকি? হুম, গন্ডগোল তো নাকি? এটা আমি তোমাদের সেটাই তো গুগলেই দেখতে দেখাচ্ছি। পাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো রাইট সাইড, এটা হ্যাঁ যন্তর হ্যাঁ হ্যাঁ মন্তর জয়পুর, জয়পুর উইকিপিডিয়া, আবার যন্তর মন্তর নিউ দিল্লি উইকিপিডিয়া। তাহলে কোনটা ঠিক? এটাও দেখো অবজারভেটরি, এটাও দেখো অবজারভেটরি আছে। কোথায় গেল এটা? এটাও হেরিটেজ সাইট রয়েছে। তাহলে কোনটা ঠিক? দুটোই আছে তো। আমি তো নিজের মুখে কিছু কি বলছি, আমি তোমাদের দেখিয়ে দিলাম যন্তর মন্তর জয়পুর, যন্তর মন্তর নিউ দিল্লি। তাহলে ব্যাপারটা কি? যন্তর মন্তর জয়পুর, যন্তর মন্তর নিউ দিল্লি। তাহলে ব্যাপার কি? তাহলে ব্যাপার কি? ব্যাপারটা হচ্ছে এটাই, যে যন্তর মন্তর দুটো জায়গাতেই অবস্থিত রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যন্তর মন্তর যেটা জয়পুরে রয়েছে সেটা বেসিক্যালি অবজারভেটরি, মানেটা কি বলছি, আর যেটা দিল্লিতে রয়েছে সেটা বেসিক্যালি কি, আন্দোলনের জায়গা। মানে প্রত্যেক স্টেটের একটা করে প্রতিবাদ স্থল রয়েছে। প্রতিবাদ স্থল মানে কি?
দেখবে যখন ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় কেউ যদি আন্দোলন করতে যায়, কোথায় যায়? কেন মূর্তির পাদদেশে যায় না? যায় তো নাকি? আরে যায় না, যায় না বলো? হ্যাঁ, ধর্মতলা। ধর্মতলা। তাহলে ওখানে যায় কেন? অন্য কোনো জায়গা নেই? মনে হতে পারে। তাহলে প্রত্যেক স্টেটের এরকম করে কিছু প্লেস ডিফাইন করা আছে যেগুলো হচ্ছে প্রতিবাদ স্থল হিসাবে। মানে তুমি সেই জায়গায় যদি এরকম প্রতিবাদ স্থল করো, তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে না। কিন্তু তুমি যদি তোমার মনে হয় তুমি প্রতিবাদ করবে কোথায়, ধর্মতলা মোড়ের উপর দাঁড়িয়ে করবে, ঠিক আছে, তোমাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। কেন? কারণ তোমার ওই জায়গায় করার পারমিশন নেই। এই জায়গায় প্রতিবাদ সভা করতে গেলে তোমার কোনো পারমিশন লাগবে না। যেরকম দিল্লিতে হচ্ছে যন্তর মন্তর। কি বললাম, বোঝা গেল? বুঝাতে পারছি কথাটা? এগুলো এগুলো ডিক্লেয়ার করা থাকে যে কোন জায়গায় তুমি করতে পারো। পরে তুমি নিজের মতো করে একটা জায়গায় করলে সে তুমি দেখানোর জন্য, সেটা আলাদা কথা, তার জন্য অ্যারেস্ট করতে পারে। কিন্তু এই জায়গার বিক্ষোভের জন্য পুলিশ কিন্তু অ্যারেস্ট করবে না। ওকে, এগুলো ডিসাইডেড করা থাকে। তো যাই হোক, এই যে যন্তর মন্তর, যেটা রাজস্থানে জয়পুরে অবস্থিত, এই যে ছবিটা দেওয়া আছে, রাজস্থানের জয়পুরে অবস্থিত। এটা কি? এটা হচ্ছে এক ধরনের অবজারভেটরি। মানে কি? অবজারভেটরি মানে কি হয়? এর মাধ্যমে আমরা কি করি? মহাকাশ পর্যবেক্ষণ করি। মানে মহাকাশে কি হচ্ছে না হচ্ছে, বড় ধরনের টেলিস্কোপ লাগানো আছে, এর মাধ্যমে আমরা মহাকাশ পর্যবেক্ষণ করি। ঠিক আছে? এর যে ফাউন্ডেশন, জয়পুর নগরের যে ফাউন্ডার ছিল, মানে যে তৈরি করেছিল, তার নাম কি ছিল? সোহাই জয় সিং। ঠিক আছে? সোহাই জয় সিং টু, দ্বিতীয় দ্বিতীয় সোহাই জয় সিং। তিনি এটা ফাউন্ডেশন করেছিলেন কত সালে? 1720, 1720-তে এটা নির্মাণ করেছিল। ঠিক আছে? এর মধ্যে বহু জিনিসপত্র রয়েছে। বিরাট একটা সূর্য ঘড়ি রয়েছে। ঠিক আছে? তারপর এর মধ্যে বহু ধরনের যন্ত্রপাতি রয়েছে। তো যাই হোক, এটা 1721-এ তৈরি হয়েছে, শুরু হয়েছিল। 1738-এ এসে এটা কমপ্লিট। এরপর যখন রাজা মহারাজা মারা যায়, তারপর ব্রিটিশরা কি করে, 1902-তে এটা আবার পুনরায় ব্রিটিশ সরকার, ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট কি করে, এটাকে পর্যবেক্ষণ করে বা এগুলোকে দেখাশোনা করে। এরপর এগুলোকে 2010-এ এটাকে হেরিটেজ সাইট করে দেওয়া হচ্ছে। ওকে, কি বললাম, বোঝা গেল? তাহলে দুটোই ঠিক, দিল্লিতেও আছে আর জয়পুরেও আছে। কিন্তু এই যে হেরিটেজ সাইট, এটা দিল্লির নয়, এটা রাজস্থানের। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে স্যার দিল্লিতে যেটা আছে ওটা প্রতিবাদ স্থল? একদম, দিল্লিতে যেটা আছে ওটা প্রতিবাদ স্থল, যন্তর মন্তর। এই জন্য আমি দুটো জিনিসই দেখালাম, কোনোটাই ভুল নয়। কিন্তু যেটা হেরিটেজ সাইট সেটা রাজস্থানে। বলো, এগোবো তাহলে। এই যে মহারাজা জয়সিং টু, লার্জেস্ট ইট কাইন্ড অফ অবজারভেটরি, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট। অ্যাস্ট্রোনমিক্যাল মানে মহাকাশে বিদ্যা জিনিসপত্র এখানে রয়েছে। বলো, ডান হয়েছে? হ্যাঁ স্যার। 29, ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালা কর্ণাটক, যেটা কিন্তু একটা রাজ্য নয়, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু মিলিয়ে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা রয়েছে। জানি তো না, ম্যাপে দেখাতে হবে না, জানো ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা কতটা জানি রয়েছে? স্যার। তাহলে এটা স্যার, নিয়ে এর মধ্যে গোয়াটাও তো রয়েছে। কি বলছো? তার মধ্যে গোয়াটা আছে না মহারাষ্ট্রের হ্যাঁ, মধ্যে? গোয়া আছে, গোয়া অবশ্যই আছে। এই যে মহারাষ্ট্র আছে, হ্যাঁ, গোয়া আছে। এবার দেখো, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র। গোয়াকে কি বলতো কেউ পাত্তা দেয়নি। ঠিক আছে? গোয়াকে সেভাবে কেউ পাত্তা দেয় না, একদম ছোট ছোট বলে। জায়গা তো, ছোট বলে খুব বেশি গোয়ার হচ্ছে মানে গুরুত্ব কম আর কি।
বলেও না গোয়াতে। গোয়া বাবু নিজের মতো চলে। যাই হোক, পশ্চিমঘাট পর্বতমালা। আচ্ছা, এবার আমি যদি একটা প্রশ্ন করি, ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাট মহারাষ্ট্রে শেষ না আরো বেশি এগিয়ে গেছে? মহারাষ্ট্রে শেষ না গুজরাটেও কিছু অংশ আছে? যদি দেখো ওয়েস্টার্ন ঘাটের যে স্টার্টিং পয়েন্ট, সেটা কিন্তু গুজরাট থেকে। হুম, গুজরাটে ওখানে যে তাপ্তি নদী রয়েছে, গুজরাটে যে তাপ্তি নদী গিয়েছে গুজরাটের মধ্যে দিয়ে, সে তাপ্তি নদীর পাশাপাশি যেটা একটা শহর রয়েছে সেটা হচ্ছে সোনগড়। হুম, সেখান থেকে বেসিক্যালি ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার সূচনা হয়েছে। তারপর এটা মহারাষ্ট্র ক্রস করেছে, কর্ণাটকা ক্রস করেছে, গোয়া ক্রস করেছে, গোয়া তোমাদের কথায় লিখে রাখি, গোয়া ক্রস করেছে, তারপর হচ্ছে কেরালা ক্রস করেছে, এবং তামিলনাড়ুতে গিয়ে এটা একদম এন্ড করেছে। তো জায়গাটার নাম কি তামিলনাড়ুর এন্ড? যেটা হচ্ছে স্বামী থোপা, তামিলনাড়ুতে। হুম, এক বিশাল, এত দূর পর্যন্ত এর এক্সটেনশন, তামিলনাড়ুতে স্বামী থোপা পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। হুম, তো এর মধ্যে বহু ধরনের জিনিস রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের সাইট রয়েছে, অভয়ারণ্য, জাতীয় পার্ক, তারপর তোমার প্রোটেক্টেড মানে বন্য সংরক্ষিত বনভূমি, প্রচুর জিনিসের মধ্যে ইনক্লুডেড ওয়েস্টার্ন ঘাটের মধ্যে। হ্যাঁ, বেশিরভাগ গুলো ওয়েস্টার্ন ঘাট কেরালাতে আছে। 1600 কিলোমিটার মাত্র? 1600 কিলোমিটার লেন্থ, দীর্ঘ। এবার হচ্ছে ফেমাস, এটা হচ্ছে হটেস্ট বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে 10 এর মধ্যে, ইনক্লুড এর মধ্যে অনেক ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ দেখি স্যাংচুরি। এর আগের কথা আগের আছে, পেজটা, হ্যাঁ মেন হ্যাঁ, পেজটা। দেখাচ্ছি দেখাচ্ছি, হ্যাঁ, এইটা হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কত নম্বর হলো বলো তো? 29, 29। 29। 29 তো। এদিকটা লিখলে নজরে পড়বে না, সামনেই লিখতে হবে। বলো, হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। 30তম রাজস্থানের হিল ফোর্টস, 30তম রাজস্থানের হিল ফোর্টস। এবার নামগুলো, হিলের নাম লিখে রাখো: চিত্তরগড়, রণথাম্বর, আমের, জয়সলমীর, কুম্ভগড়, আর গারগাঁও গারন ফোর্ট। এতগুলো ফোর্ট রয়েছে, দুর্গ রয়েছে রাজস্থানের পর্বত গড়। রাজস্থানে সবচেয়ে বেশি এরকম গড় রয়েছে। গড় মানে কি, যেখানে রাজারা থাকতো, এই উঁচু উঁচু জায়গায় থাকতো, যাকে বাইরে থেকে কেউ অ্যাটাক করতে না পারে। ঠিক আছে, এরকম এরকম প্রায় 6টা গড় রয়েছে। এই 6টা গড়ের 6টারই আমি ছবি এই জন্য দিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে চিত্তরগড়, ঠিক আছে, তারপর হচ্ছে আহ, এবার দেখো, এই প্রত্যেকটা গড়ের প্রত্যেকটার বিশেষত্ব আলাদা আলাদা রয়েছে। হুম, কিছু কি লিখছি? উম, রাজপুত মিলিটারি না, দরকার নেই, ওখানেই বলে দিয়েছি, নামগুলো এখান থেকেই পেয়ে যাবে। এবার যদি বলো স্যার একটু বিশেষত্ব, মানে একটু কে ফাউন্ডেশন করছে কোন গড়ে, বলতে চাইলে জিজ্ঞেস করলে বলে দেবো, আর লাগবে না। যদি বলো স্যার বলে দিন, বলে দেবো, অসুবিধা নেই। প্রত্যেকের পেছনে বিভিন্ন ধরনের গল্প রয়েছে, প্রত্যেকটা হিস্টোরিক্যালি বিশাল বড় সিগনিফিকেন্ট। শুধু নামগুলো লিখে রাখলেই হবে, বেশি ওই জন্য কিছু বলছি না। দেন, নামগুলো লিখেছো? গার্গেন,
বলো। ডান হয়েছে হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, আমি আর কিছু লেখাচ্ছি না এখানে। আচ্ছা, 31, বাবা, ভীষণ ফেমাস, রানী কি ভাব। এটাকে দেখো, হেরিটেজ সাইট বলার থেকে আমি মনে করি এটাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তো হওয়া উচিত। ঠিক আছে, রানী কি ভাব এর আর্কিটেকচার এমন ফেমাস, যেটা আমাদের কত টাকার নোটে আছে, রানী কি ভাব। 100। নোট খুলে দেখো কারো কাছে 100 টাকার নোট থাকলে। তাহলে অত কষ্ট করবো কি, গুগলে সার্চ করবো চলে আসবে, তাই না? আচ্ছা, কি আবার উঠে পয়সা দেখতে যাবে? তো যাই হোক, এই যে রানী কি ভাব রয়েছে, গুজরাটে অবস্থিত রানী কি ভাব। ঠিক আছে। আচ্ছা, এটা 2014-তে লেখা আছে নাকি দেখি কিছু। আহ ঠিক আছে, একটু একটু লিখে রাখো। সোলাঙ্কি ডাইনেস্টির ফাউন্ডেশন হয়েছিল, কে বানিয়েছিল, পারবে? কে বানিয়েছিল, আর এর ব্যাপারটা কেন ফেমাস? আচ্ছা, আগে লেখো। রাজা জয় সিং স্যার। না, রাজা জয়সিং নয়, সোলাঙ্কি ডাইনেস্টিতে সে তখন রাজত্ব করতো চালুক্য বংশ। ঠিক আছে, চালুক্য বংশের রাজা প্রথম ভীম তার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল, প্রথম ভীমের স্মৃতির উদ্দেশ্যে। কে বানিয়েছিল? তার রানী বানিয়েছিল। সেই রানীর নাম কি? সেই রানীর নাম হচ্ছে রানী উদয়মতী। ঠিক আছে, রানী উদয়মতীর এ ফাউন্ডেশন করেছিল। এবং এর ফেমাস কেন, গুরুত্বপূর্ণ কেন? কারণ এর যে টোটাল স্টাইল, সেটা হচ্ছে উল্টানো মন্দির। ঠিক আছে, মানে তোমরা যদি একটু দেখো কতটা ছবিতে কতটা আছে, আহ এই যে জিনিসটা দেখো, পুরো এটা একটা মন্দিরকে উল্টে দিলে যেরকম হয় এরকম পুরো নিচের দিকে সেভাবে আর্কিটেকচার রয়েছে। তো এটার হচ্ছে লিখতে হবে এটাই, রানী উদয়মতী ফাউন্ডার। তো এটা বেসিক্যালি হচ্ছে উল্টানো মন্দির স্টাইল, উল্টানো মন্দির। বলো, হয়ে গেলে বলবে। সাল বলতে পারো 1063 থেকে 1084। স্যার রানী কিভাবে মেন পেজটাতে কিছু লিখিয়েছেন? না না না, ওপাশে কিছু লেখাইনি, এটা আমাদের রয়েছে 100 টাকার নোটে। এটা লিখে রাখবে, এটা তো থাকে 100 টাকার নোটে আমাদের রয়েছে। ডান হলে বলবে। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন, রাজস্থানের হচ্ছে জেলাটা লিখে রাখবে, ডিস্ট্রিক্ট হচ্ছে পাটান ডিস্ট্রিক্ট, পাটান জেলা। আর নদী বললে সরস্বতী নদী। ডান হয়েছে, এগোবো। ডান ডান হয়েছে, বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 32 নম্বর, 32, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, 2014-তে 32 নম্বর, হিমাচল প্রদেশে অবস্থিত গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এটা কিছু লেখার মতো কিছু নয়, কিছু লিখতে হবে না, জাস্ট লিখে রাখ। হেরিটেজ সাইট হয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল, ন্যাচারাল সাইট, এখানে লেখার কিছু নেই। হিমাচল প্রদেশের যে কুল্লু ডিস্ট্রিক্টে, কেউ গেছো হিমাচল প্রদেশ? কুলু, কুলু মানালি, সিমলা। বলো, ডান হয়েছে। হ্যাঁ স্যার।
এখানে লেখার মতো কিছু নেই, বাকি হিমালয়ান বায়োডাইভার্সিটি ছাড়ো। 33 নালন্দা, নালন্দা বিশ্ববিদ্যালয়। যাই হোক, বলার কিছু নেই, বিহারের নালন্দা ডিস্ট্রিক্ট রয়েছে। তো এর ফাউন্ডার, ঠিক আছে, কে ফাউন্ডার? ধর্মপাল। হ্যাঁ, ধর্মপাল। ধর্মপাল নালন্দার ফাউন্ডার। এই রে, তাহলে কুমার না কি যেন ছিল। প্রথম কুমারগুপ্ত, হ্যাঁ হ্যাঁ, প্রথম কুমার। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত, ঠিক আছে। বাট it is not correct according to book is correct, but it's not correct answer, ঠিক আছে। কারণ এখানে আগে থেকেই ইউনিভার্সিটি ছিল, কুমারগুপ্ত এখানে প্রপার রিস্টোরেশন করেছিল, মানে প্রপার যাকে বলা ইউনিভার্সিটি সেখানে করেছিল। কিন্তু এখানে নালন্দাতে গৌতম বুদ্ধের সময় থেকেই এখানে সাধুরা বসবাস করতো। নালন্দা বিহার এখানে অবস্থিত ছিল, এখানে পড়ানো থেকে শুরু করে সবকিছুই হতো। প্রথম কুমারগুপ্তের সময় এখানে বড়সড় একটা ইউনিভার্সিটির ফরমেশন, কিন্তু ইউনিভার্সিটি এখানে অনেক আগে থেকেই ছিল। বাট আমাদের যা বলা হয়েছে দ্যাটস কারেক্ট। বাট নালন্দা কুমারগুপ্তের বহু আগে থেকে, গুপ্তা পিরিয়ড মানে আমাদের গৌতম বুদ্ধের সময় থেকে, গৌতম বুদ্ধের জাস্ট কিছুদিন পর থেকে এখানে ইউনিভার্সিটি কিন্তু তখন থেকেই ছিল, ঠিক আছে। যাই হোক, সেটা আলাদা কথা। আরে ডেস্ট্রয় কি করেছিল? বখতিয়ার বখতিয়ার খিলজি, খলজি। ঠিক আছে, বখতিয়ার খিলজি এটা ডেস্ট্রয় করেছিল। তো যাই হোক, কেন করেছিল নিশ্চয়ই জানো, জানো তো না জানো না? জানো না? হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ। না, আমি বলিনি বাবা, সবাই সবাই জানে। তো যাই হোক, কি হয়েছিল, বখতিয়ার খলজি এতটাই অসুস্থ হয়ে গেছিল, কেউ তাকে সুস্থ করতে পারেনি। কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের তখন যে চিকিৎসক ছিল আয়ুর্বেদ, তার নাম ছিল কি বলতো, ভুলে গেলাম, শিলভদ্র না কি একটা নাম ছিল, ভুলে গেছি নামটা, আমি নামটা ভুলে গেছি। কি একটা যাই হোক নাম ছিল, যাই হোক, সে তার কাছে গেছিল, তখন সে বললো যে, তাকে একটা শর্ত দিল বখতিয়ার খলজি যে, আমি তোমার কোনো ওষুধ খাবো না, তুমি তাহলে আমাকে ঠিক করে দাও। তখন সে বললো ঠিক আছে, আমি আপনাকে একটা কোরআন দিচ্ছি, সেই কোরআনটা প্রত্যেকদিন পড়বে। তো সে কোরআন প্রত্যেকদিন পড়তো এবং বখতিয়ার খলজি সুস্থ হয়ে গেল। কিন্তু তারপরে দেখলো যে কেন কি করে সুস্থ হলো, কোরআনের পাতায় সে ওষুধ দিয়ে দিছিল, সেটা টাচ করার ফলে সে ওষুধ পেয়ে যায়। সেই ইয়েতে বখতিয়ার খলজি বললো, আমার বড় বড় হাকিমরা ই করতে পারলো না, কিন্তু আমাকে একজন কাফির সুস্থ করে দিল। সেই কারণে পুরো নালন্দা ইউনিভার্সিটি, তার সাথে সাথে আরো কাছাকাছি যা ছিল সব ডিস্ট্রয় করলো, ঠিক আছে। ভালো কথা, কোনো সমস্যা নেই, সুন্দর ব্যাপার, ভালো কথা। চলো নেক্সট, হয়েছে? ঠিক আছে, যাচ্ছি তাহলে পরেরটা। আচ্ছা, এই যে বিল্ড বাই কুমারগুপ্ত, ডিস্ট্রয়েড বাই, আছে লেখাই আছে এটা। আর নিয়ারেস্ট স্টেশন দীনদয়াল উপাধ্যায়, ঠিক আছে, যেটা হচ্ছে মোগলসরাই। দীনদয়াল উপাধ্যায় হচ্ছে মোগলসরাই স্টেশনের প্রেজেন্টলি নাম, মোগলসরাই চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন, মোগলসরাইয়ের নাম দীনদয়াল উপাধ্যায় করে দেওয়া হয়েছে। 33, 34। আচ্ছা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সিকিম, 2016 হেরিটেজ সাইট করা হয়েছে। কাজিরাঙ্গা, সরি ভুল বললাম, কাঞ্চনজঙ্ঘা, সরি ভুল বললাম, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক 2016 সিকিম, ঠিক আছে। এটা সিকিমের উত্তরতে অবস্থিত। এটা বেসিক্যালি ন্যাশনাল পার্ক হয়েছিল কবে? 1977, 1977। আচ্ছা, কিছু কি গন্ধ পাচ্ছ? কিছু গন্ধ পাচ্ছ না? কিছু গন্ধ পাচ্ছ না? স্যার ওই জবে থেকে সিকিম ন্যাশনালাইজড হলো, মানে স্টেটহুড পেলো, তারপরেই তো হলো। তার জাস্ট পরে পরে 1975 হলো, 1976 75 এলো। পেয়েছে আর 77 এ ন্যাশনাল পার্ক হলো। তাহলে কিছু গন্ধ পাচ্ছ না? একটা জিনিস ন্যাশনাল পার্ক হলো ইন্দিরা গান্ধী ঝাট করে, তো তার পিছনে কোনো গন্ধ নেই। এগুলো অনেক আগে থেকে রেভিনিউ প্ল্যান ছিল, এখান থেকে রেভিনিউ কালেক্ট করার জন্য অনেক আগে থেকেই এসবের প্ল্যান ছিল। তো যাই হোক, 1977-এ এটার হচ্ছে উদ্যানের সূচনা হয়েছিল, ঠিক আছে। তো
তো যাই হোক, এটা হচ্ছে খুবই ফেমাস সমস্ত কিছু সংরক্ষণের জন্য, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। বলো, এগোবো তাহলে পরেরটা। 34 আর কিছু লিখতে হবে না। এগোচ্ছি। এটা দেখো মিক্সড, কেউ একটা প্রশ্ন করেছিলে প্রথম দিন থেকে, কালচারাল ন্যাচারাল আর মধ্যে মিক্সড কোনটা, প্রশ্ন ছিল তো কারো? এটা হচ্ছে একমাত্র মিক্সড, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ছিল তো একমাত্র মিক্সড, এটা হচ্ছে সেটা। এগোচ্ছি তাহলে পরেরটায়। 34, 35। আচ্ছা, আর্কিওলজিক্যাল ওয়ার্ক ফর লি কর্বুসিয়ার, যেটা হচ্ছে ক্যাপিটাল কমপ্লেক্স বলা হয় 2016 চণ্ডীগড়। ঠিক আছে, এটা কততম হবে তাহলে? 35, 35। এবার এ জিনিস কি, এটা হচ্ছে লে কার্বুসিয়ার, এটা বাংলা হচ্ছে কার্বুসিয়ার। এবারের ব্যাপার কি আছে, এটা ফেমাস তার কারণ, ঠিক আছে, এটা কার্বুসিয়ার বলে একজন, লে কার্বুসিয়ার বলে একজন হচ্ছে সুইজারল্যান্ডের আর্কিটেকচার ছিল, সুইস আর্কিটেকচার ছিল, যিনি এটার ফাউন্ডেশন করেছিলেন বা তৈরি করেছিলেন। কবে, কত খ্রিস্টাব্দে বানিয়েছিলেন? এটা তিনি বানিয়েছিলেন ব্রিটিশ সময়ে 1887। ঠিক আছে, 1887 থেকে 1887 তিনি এটা বানিয়েছেন। ঠিক আছে, এই সময়ে তিনি এটা তৈরি করে, আচ্ছা এর ফাউন্ডেশন এই সময় 1887 থেকে 1887 তিনি এটা বানিয়েছিলেন। এবার এটা ফেমাস কেন? কারণ তিনি পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের যে বিভিন্ন ধরনের স্থাপত্য নির্মাণ করেছিলেন, যেমন আর্জেন্টিনা, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ভারত, এরকমটা বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন ধরনের আর্কিটেকচার তিনি বানিয়েছিলেন। তার মধ্যে ভারতে তিনি এটা বানিয়েছিলেন চণ্ডীগড় ক্যাপিটাল কমপ্লেক্স। এটার যা বেসিক্যালি নাম হচ্ছে চণ্ডীগড় ক্যাপিটাল কমপ্লেক্স, যেটাকে বলা হয় আর্কিটেকচারাল ওয়ার্ক ফর লি কার্বুসিয়ার, একজনের নাম লি কার্বুসিয়ার, তিনি বানিয়েছিলেন ক্যাপিটাল কমপ্লেক্স অফ চণ্ডীগড়। ওকে, চণ্ডীগড় শহরে অবস্থিত। এটা ফেমাস কেন? কারণ এই বিল্ডিং এর মধ্যে এই যে জায়গা, এটাকে একটা সরকারি দপ্তর, যেখানে আমাদের পরের পেজে আছে সম্ভবত, যদি না থাকে আমি লিখে দিচ্ছি, দেখি সম্ভবত পরের পেজে লেখা আছে, না নেই। এখানে আমাদের কি রয়েছে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে, এখানে আমাদের চণ্ডীগড়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে কি? বিধানসভা। বিধানসভা। বিধানসভা রয়েছে, এবং এখানে রয়েছে সেক্রেটারিয়েট বিল্ডিং, মানে সরকারের যে বিভিন্ন ইম্পর্টেন্ট দপ্তর, সেক্রেটারিয়েট বিল্ডিংও এখানে রয়েছে। তারপর এখানে রয়েছে এদের হাইকোর্ট, চণ্ডীগড়ের যে হাইকোর্ট এই বিল্ডিং এর মধ্যেই রয়েছে। তার মানে বুঝতে পারছো যে এখানে সমস্ত ধরনের যে গভর্নমেন্টের যে বিল্ডিং, ইম্পর্টেন্ট সরকারি দপ্তর, এবং তার সাথে সাথে কিছু মনুমেন্ট হল রয়েছে, মনুমেন্ট মানে কিছু স্মৃতিসৌধও রয়েছে। সেই কারণে এটা হচ্ছে বিভিন্ন ফেমাস। ঠিক আছে, এই কারণে এটা ফেমাস, যেখানে চণ্ডীগড়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেক্রেটারিয়েট বিল্ডিং এবং হাইকোর্ট রয়েছে একটা বিল্ডিং এর মধ্যে। এটা গভর্নমেন্ট কমপ্লেক্স, যেটা রেয়ার, কোথাও নেই, কোনো জায়গাতে নেই, এই জন্য এটা ফেমাস। ওকে, ডান, বলে বলবে, ঝটপট এগোবো এবার, আর এগুলো শেষ করতে হবে আজকে তাড়াতাড়ি। 35 হলো, তারপরে আমাদের 36, আহমেদাবাদ হিস্টোরিক সিটি, হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ 36। এটা হচ্ছে কালচারাল টাইপ। তো আহমেদাবাদ আমরা প্রত্যেকেই জানি যে প্রথম কোনো শহর আহমেদ সিটি যেটা হিস্টোরিক্যাল হলো, এর আগে সাইড গুলো হয়েছে, আবার হয়েছে তোমার ধরো আগ্রা ফোর্ট, কিন্তু কোনো সিটি, কোনো শহর যেটা হিস্টোরিক্যাল হয়েছে সেটা প্রথম হিসেবে আহমেদাবাদ।
কোনো শহর, পুরো শহরটাকে হেরিটেজ সাইট করা হয়েছে, সেটা হচ্ছে আহমেদাবাদ। ঠিক আছে, এই কারণে আহমেদাবাদ শহর খুব ফেমাস, এক প্রথম ঐতিহাসিক শহর যেটা হেরিটেজ সাইট পেয়েছে। তো অবশ্যই এটা গুজরাটে অবস্থিত। আহমেদাবাদ মানে গুজরাট। কোন নদীর তীরে হবে? গুজরাট কোন নদীর তীরে অবস্থিত বলো? সবরমতী সবরমতী। নদী তো। ব্যাস, তাহলে ফেমাস, সবরমতী নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ। ঠিক আছে, ভীষণ ফেমাস। ব্যাস, আর এখানে আমরা জানি আহমেদাবাদে যে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম তৈরি করেছিল, সবরমতী আশ্রম বাই মহাত্মা গান্ধীজি এখানে অবস্থিত। ব্যাস, ডান হলে বলবে, এগোবো ঝটপট। কি করতে হবে? 36 হলো, 37 হবে। কি লেখা আছে দেখি? সবরমতী নদীর তীরে অবস্থিত, এটাই, সরি। আচ্ছা, 37 ভিক্টোরিয়ান গথিক আর্ট ডেকো এসেনশিয়াল 37। এটা জাস্ট লিখে রাখবে, এটা কি ভিক্টোরিয়ার হচ্ছে বিভিন্ন এর মধ্যে অবস্থিত ভিক্টোরিয়ার আর্ট ডেকো পরিসর। জিনিসটা কি, এখানে বেসিক্যালি কি রয়েছে, যে যখন ভিক্টোরিয়া ছিল সেই সময় এখানে বিভিন্ন ধরনের ভিক্টোরিয়ার কালচার বা রীতিতে ভিক্টোরিয়া আর্ট, এখানে অনেক ধরনের বিল্ডিং বানানো হয়েছে, যেমন বিভিন্ন কোর্ট, সিভিল কোর্ট, সেশন কোর্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে রাজবাই ক্লক টাওয়ার, ইউনিভার্সিটি লাইব্রেরি, এরকম প্রচুর প্ল্যান, মানে এরকম প্রচুর আহ জিনিস এখানে তৈরি হয়েছে, পুলিশের হেডকোয়ার্টার, এরকম প্রচুর জিনিস এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, সেই জন্য এটা ফেমাস ছিল। শুধু সাইটটা লিখে রাখো, ডিটেলস কিছু লেখার দরকার নেই। এর কাছাকাছি হচ্ছে মেরিন ড্রাইভ থেকে শুরু করে, মানে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গার এই আর্কিটেকচারে তৈরি, যেন ভিক্টোরিয়ান গথিক আর্ট ডেকো বলা হয় পরিসর আর কি। লিখে রাখো ভিক্টোরিয়ান আর্ট ডেকো পরিসর, বাংলায় লিখে রাখো শুধু ভিক্টোরিয়ান আর্ট ডেকো পরিসর, শুধু সাল লিখে রাখো 2018। ব্যাস, আর কিছু লিখতে হবে না। চলো, ডান। ওকে, 38, ওরা 94টা বিল্ডিং আছে প্রায়। আচ্ছা, 38 খুব সুন্দর জিনিস। আরেকটা সিটি, সেকেন্ড সিটি, যেটা হচ্ছে জয়পুর, পিঙ্ক সিটি। ঠিক আছে, খুব সুন্দর কালার, মেয়েদের পছন্দ, পিঙ্ক সিটি, জয়পুর। ঠিক আছে, এবার এটা হচ্ছে জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়ে থাকে। এখানে হচ্ছে যে ফাউন্ড 2019 সালে হেরিটেজ সাইট পেয়েছিল, তাই তো? আচ্ছা, ব্যাস, বেশি লিখতে হবে না। আচ্ছা, ফাউন্ডার কে ছিল? রাজা দ্বিতীয় জয় সিং, তাই তো? তার হচ্ছে, তার যে ওয়াইফ ছিল, হুম, তার পিঙ্ক কালার খুব পছন্দ ছিল, সেই জন্য তার উদ্দেশ্যে সব বানিয়েছে। সুন্দর ব্যাপার। যাই হোক, সেই সময় রানীরা সুন্দরী ছিল বলে এত কিছু আর্কিটেকচার তৈরি হয়ে গেছে, তাই না? যাই হোক, আর এগুলো আমাদের পড়তে হচ্ছে। ডান হয়েছে। হ্যাঁ স্যার। 38 হলো। আচ্ছা, হ্যাঁ, 39 কাকতীয় রুদ্র, 39 কাকতীয় রুদ্রেশ্বর টেম্পল, যেটা রামাপ্পা টেম্পল, তেলেঙ্গানাতে অবস্থিত, 2021। কাকতীয় রুদ্রেশ্বর রামাপ্পা টেম্পল, যেটা আমাদের সবচেয়ে নবীনতম রাজ্য তেলেঙ্গানা, সেখানে অবস্থিত রামাপ্পা টেম্পল। এটা অনেক কিছু ব্যাপার আছে, যাই হোক এটা এর হচ্ছে বিভিন্ন, এর মন্দিরগুলোর হচ্ছে বিভিন্ন, যে এই যে স্তম্ভগুলো আছে না, এগুলো হচ্ছে তুমি যদি টোকা মারো, তুমি যদি হাত দিয়ে এরকম ঠুকলে, টোকা মারলে, হ্যাঁ, কি হবে জানো? মিউজিকের সাউন্ড শোনা যাবে। মানে এগুলো হচ্ছে কিরকম, ভাবো এরকম পিলার,
কোনো পিলারে তুমি ঠুকলে কি সেখান থেকে সাউন্ড আসবে, মিউজিক আসবে? কিন্তু এর আকর্ষণ এটা, এর বিভিন্ন স্তম্ভগুলো বিভিন্ন জায়গায় টোকা মারলে এখান থেকে মিউজিক সৃষ্টি হয়। কি আর্কিটেকচারে বানানো আছে ভগবান জানে, ঠিক আছে, একদম বিশাল আর্কিটেকচারে বানানো। বলো, ডান হয়েছে? হ্যাঁ স্যার। কি লেখা আছে? আহ, আচ্ছা 40, ধোলাভিরা। প্রত্যেকেই আমরা জানি ধোলাভিরা আমাদের গুরুত্বপূর্ণ হেরিটেজ এর মধ্যে অন্যতম। ধোলাভিরা গুজরাটের কালচারাল সাইটের মধ্যে অন্যতম। এটা আমাদের গুজরাটে অবস্থিত এর মধ্যে, যেখানে যার ফাউন্ডার ছিল কে? জেপি যোশী, মনে আছে তো? জগৎপতি যোশী, যোশী এর ফাউন্ডারের মধ্যে অন্যতম ছিল। আমাদের ধোলাভিরা আবিষ্কার হয়েছিল এএসআই 1967-68-এ। জেপি যোশীর তত্ত্বাবধানে এটা আবিষ্কার হয়েছিল। এটা হেরিটেজ সাইট হয়েছে। ডান হয়েছে? হ্যাঁ স্যার। লাস্ট আমাদের যে দুটো, প্রথমত হচ্ছে ধোলাভিরা কাচ্চ, হ্যাঁ, শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন কেন ফেমাস বলো তো? শান্তিনিকেতন প্রথম কোন একটা ব্যাপার স্যাপার পেয়েছে, ফার্স্ট। কি হিসেবে ফার্স্ট শান্তিনিকেতন? এর আগে যতগুলো সাইট এসেছে যাই হোক, কোনোটা কিন্তু প্রেজেন্ট কন্ডিশন মানে ওয়ার্কিং কন্ডিশনে না, সব জিনিস ভেঙে গেছে, সেই কারণে সেই জায়গাটা হেরিটেজ হয়েছে। এটা অন রানিং মানে কর্মরত অবস্থায়, অন রানিং বাট হেরিটেজ সাইট। এটা প্রথম মানে শুধু ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ডে ফার্স্ট, প্রথম কোন রানিং জিনিস যেটা হেরিটেজ সাইট হয়েছে। এই কারণে শান্তিনিকেতন এত ফেমাস। ওয়েস্ট বেঙ্গল 2023 শান্তিনিকেতন। ফাউন্ডার কে জানি তো, তাই তো? এটা আমাদের দেওয়া আছে, শান্তিনিকেতন ফাউন্ডেড বাই দেবেন্দ্রনাথ টেগোর, তাই তো? দেবেন্দ্রনাথ টেগোর তিনি এটা বানিয়েছিলেন, তাই তো? দেবেন্দ্রনাথ ঠাকুর ইন সেকেন্ড হাফ অফ সেঞ্চুরি। আর যেটা হচ্ছে আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পর্যন্ত হয়েছে। শুধু ফাউন্ডেড বাই শান্তিনিকেতন, ফাউন্ডেড বাই দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কে ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর বাবা, দেবেন্দ্রনাথের সন হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর, মানে দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফাদার। ডান, লিখেছো? স্যার ধুলাভিরার মেন পেজটা একটু দেখবো। জেপি যোশী খনন কার্য করেছিল, জেপি যোশী সালটা লেখা হয়েছে 1967, না, ঠিক আছে 67-68, 67-68। ঠিক আছে ঠিক আছে। তাহলে 40 হলো, 41 হলো শান্তিনিকেতন, এটা হলো লাস্ট। স্যাক্রেড এনসেম্বলিজ অফ হোয়েসেল, হোয়েসেল টেম্পল 2023, হোয়েসেলের মন্দির। স্যাক্রেড মানে পবিত্র, হোয়েসেলের পবিত্র মন্দির কর্ণাটকাতে অবস্থিত। এটা কি, অনেক গল্প লেখা আছে হোয়েসেল টেম্পল। এটা হচ্ছে একটা টেম্পল রয়েছে, তোমার হচ্ছে চিনকসা টেম্পল রয়েছে, যেটা বেলুড়ে। ডিটেলস লিখতে হবে না, হোয়েসেল পড়ালে বুঝবে যে এটা অবস্থিত। শুধু একটা জিনিসই নাম লিখে রাখো, আর এটা হচ্ছে বেলুড়, ক্যাপিটাল ছিল সেই সময়, রাজধানী। হ্যাঁ, বেলুড়, হোয়েসেলদের ক্যাপিটাল ছিল বেলুড়। বেশি ডিটেলস এর দরকার নেই, জাস্ট হোয়েসেলা টেম্পল লিখে রাখো। লিখেছো এটা? বেলুর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো? না 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 না, কর্ণাটকের বেলুড়, কর্ণাটকের বেলুড়। যেমন আমতলা বলে, যদি আমি বলি আমতলা কোথায়, প্রত্যেক রাজ্যে মানে প্রত্যেক জেলাতে 10টা করে আমতলা আছে, আছে তো নাকি? হ্যাঁ স্যার। প্রত্যেক জেলাতে অন্তত 10টা করে আমতলা আছে। হুম, কম বললাম, 10টা কম বললাম। হ্যাঁ, প্রত্যেক জেলাতে 10টা করে আমতলা আছে। আচ্ছা বলো, ডান লেখা হয়েছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তো মোটামুটি আমরা এটা এন্ড করলাম, ঠিক আছে? তো যাই হোক, এটা আর এমসিকিউ আজকে করানো গেল না, তাহলে নেক্সট দিন আমি যে ক্লাসই থাকুক
হিস্ট্রি হোক যাই হোক, পরের দিন ক্লাস যা থাকবে আমি এর উপরে নেক্সটে কিন্তু আগে এমসিকিউ হবে, ঠিক আছে? যে কোনো ক্লাসই থাকুক, জিকে এর ক্লাস বলে সেরকম কিছু নয়, যে কোনো ক্লাস হবে প্রথমে আগে এমসিকিউ করাবো, তারপরে সেই টপিকটা হবে, ঠিক আছে? কালকে দেখি, কালকে যদি ইংলিশ স্যার নেয় আলাদা কথা, যদি না নেয় তাহলে কালকেই হবে, নাহলে বুধবার বা বৃহস্পতিবার যেদিন হবে, প্রথমে আমার যেদিন ক্লাস থাকবে মোটামুটি প্রথমে এমসিকিউ হবে, তারপর যে কোনো টপিক হবে। ওকে।